25% মেবি মনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া ছিল, তো পুরো বগি তো ভরা আর কি। অনলাইনেও পাইছি না, কোথাও পাইছি না, দাঁড়ায়ও টিকিট দেয়নি গো। পরে এখন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি। এটার ভাড়া আছে 180, সেটা নিচ্ছে আছে 350। 3 ঘন্টা বসে আছি, ভোররাতে আসে জ্যামের কারণে যাইতে আসছে। উজ্জ্বল, সেই চিরচেনা ঈদযাত্রার মুহূর্তগুলো আমরা দেখছিলাম এবং শেষ মুহূর্তে যেটা দেখা যায় যে ট্রেনে উপচে পড়া ভিড় এবারও তাই, এবং মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এবারও ট্রেনের ছাদে করে যাত্রা করছেন। তবে ভোরে মহাসড়কগুলোতে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য যে মহাসড়কগুলো রয়েছে সেখানে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। ঈদযাত্রার খবর জানাবো এখন দুপুরে। তবে তার আগে জানাবো, যখন রাজধানীবাসীর অনেকেই বাড়ি ফিরছেন এবং যারা ঢাকায় থাকবেন তাদের জন্য সহ সারা দেশেই নিরবচ্ছিন্ন পরিষেবা যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং ছুটির দিনগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং উজ্জ্বল ডিপিডিসি, ওয়াসা, ফায়ার সার্ভিস। তারাও কিন্তু এই মুহূর্তে যে বিশেষ সেবা দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন এবং তারা বলছেন যে জরুরি সেবায় কোনো বিঘ্ন ঘটবে না, এমন আশ্বাস তারা জানিয়েছেন। এই সব কিছু নিয়ে এখন দুপুরে স্বাগত জানাচ্ছি আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। 36টি কন্ট্রোল রুমের মাধ্যমে ঈদের ছুটিতে রাজধানীবাসীর সেবা নিশ্চিত করবে ডিপিডিসি। আর জরুরি পানির সমস্যা হলে দেখবে সিস্টেম অপারেশন ও কন্ট্রোল বিভাগ। আর ওয়াসার আরও 10টি অফিস খোলা থাকবে শুধু সমস্যা সমাধানে। আর তিতাস সেবা দেবে ঢাকা উত্তর ও দক্ষিণ হিসেব করে। আর জরুরি অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের প্রায় 8000 কর্মী মাঠে থাকবেন দেশের বিভিন্ন স্থানে। শুধু ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে 13টি কন্ট্রোল রুম খুলেছে তারা। ফখরুল হোসেনকে সাথে নিয়ে আরিফ হোসেন জানাবেন বিস্তারিত। ফুসরত নেই এতটুকু, একের পর এক আসছে ফোন। আসসালামু আলাইকুম স্যার। জরুরি সেবা, ফায়ার সার্ভিস বলে কথা। বছরের অন্যান্য দিনেও তাদের এই সেবা থাকে 24/7। সামনে ঈদ, তাই ব্যস্ততাও একটু বেশি। সাধারণ মানুষের যাত্রা নিরাপদ রাখতে প্রায় দেশের বিভিন্ন স্থানে 8000-এর মতো কর্মী কাজ করছে। ঈদ মৌসুমে বিপুল পরিমাণ মানুষ ঘরমুখ হয়, তারা ঢাকা থেকে গমনাগমন করেন, আবার ঢাকায় প্রত্যাবর্তন করেন। তো এই যে মুভমেন্ট, অতিরিক্ত লোকের মুভমেন্ট, এটা অনেক সময় রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে। সেই জন্য আমাদের 13টা স্পেশাল ইউনিট বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড করা হয়েছে। বিশেষ করে টার্মিনাল বেস, যে সমস্ত জায়গায় মানুষের পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, ছোট বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ বা মা বোনেরা, গর্ভবতী মহিলা যারা, তাদেরকে স্পেশাল সেবা দেওয়ার জন্য আমাদের এই টিমগুলো কন্টিনিউ কাজ করে। আর ফাঁকা ঢাকার অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের প্রস্তুতি তো আছেই। তবুও জরুরি যে কোনো প্রয়োজনে 16163 নম্বরে কল দেওয়ার অনুরোধ তাদের। ফায়ার সার্ভিস আপনার 24/7 সবসময় রেডি থাকে যে কোনো অগ্নি নির্বাপন অথবা রেস্কিউ অপারেশন পরিচালনা করার জন্য। আমাদের পুরা জনবলকে আমরা 3 ভাগে ভাগ করি। আমরা চেষ্টা করি অন্তত 1 ভাগকে পাঠানোর জন্য, আর 2 ভাগ সবসময় প্রেজেন্ট থাকে। জরুরি সেবা নিয়ে পাশাপাশি মাঠে থাকবে ঢাকা ওয়াসাও। পানির জরুরি প্রয়োজনে এসওসি বিভাগ সার্বক্ষণিক চালু থাকবে। ঈদের ছুটিতে তীব্র পানির সমস্যায় পড়েছেন, বুঝে উঠতে পারছেন না আসলে কি করবেন। এজন্য ঢাকা ওয়াসা এসওসি কন্ট্রোল রুম নামে একটি বিভাগ অনেক আগে থেকে চালু করে রেখেছে। যে কন্ট্রোল রুমে ফোন দিয়ে আপনি 24 ঘন্টা রাজধানীর যে কোনো জায়গায় আপনার বাড়ির সামনে নিয়ে যেতে পারবেন পানি। অবশ্যই জন্য আপনাকে পরিশোধ করতে হবে টাকা। হিসেব অনুযায়ী 6200 লিটার পানির জন্য গুনতে হবে 600 টাকা, 3200 লিটার পানির জন্য 400 টাকা ও 1500 লিটারের জন্য 300 টাকা। ঢাকার যে কোনো স্থান থেকে গ্রাহক পানির অর্ডার করতে পারবে। এজন্য গ্রাহককে 0249358192 অথবা 16162 নম্বরে কল দিতে হবে। তবে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বাসায় গিয়ে পানি দেওয়ার ব্যবস্থা বন্ধ রাখে ঢাকা ওয়াসা। এই সব পয়েন্ট হতে 1 হইতে 10 এইসব পয়েন্ট হতে ওখানে এরকম টেলিফোন নাম্বার আছে, লোক আছে, গ্রাহক টেলিফোন করবে যে ভাই আমি অমুক বলছি, আমার বাসা নাম্বার এত, মোবাইল নাম্বার তো উঠে, মোবাইল নাম্বার তো আছে, মোবাইল নাম্বার উঠে ভাই আমার পানি লাগবে। 24 ঘন্টায় খোলা থাকে। আর যখন কোনো অঞ্চল
অসুবিধা হয়, যে পানির ক্রাইসিস শুরু হয়, ওইটাও 24 ঘন্টা খোলা। সাম্প্রতিক সময়ে তীব্র গরমের সাথে আগুনের আগ্রাসন বেড়েছে রাজধানীতে। কারণ হিসেবে বিভিন্ন সময় উঠে আসে বিদ্যুতের শর্ট সার্কিটের কথা। তাই ফাঁকা থাকা বিদ্যুৎ সমস্যা সমাধানে 36টি কন্ট্রোল রুমে 24/7 সেবা দেবে ডিপিডিসি। কি সমস্যা আপনার? বাসার নাম্বার, যে এক্ষুনি লোক পৌঁছে যাবে আপনার। বিদ্যুতের শর্ট সার্কিট অথবা ট্রান্সমিটার ব্লাস্টের মতো ঘটনা ঘটলে দ্রুত তাদের জানানোর পরামর্শ দিয়েছেন। অবশ্য নগরবাসীর জন্য কিছু দিক নির্দেশনাও দিয়েছেন তারা। প্রয়োজনে 16116 নম্বরে ফোন করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। যে কেউ আমাদের হটলাইন নাম্বারে 16-116-তে কল করে যে কোনো ধরনের সেবা পেতে পারে। সেক্ষেত্রে মিটারের সমস্যা বা বিদ্যুৎ চলে গেছে বা বিদ্যুৎ অনেকক্ষণ ধরে নাই, কেন নাই, সেই তথ্যগুলো তারা পেয়ে থাকবে। বৈদ্যুতিক সরঞ্জামাদি বা আদার্স কোনো অ্যাপ্লায়েন্সেস পুড়ে যায় বা বার্ন হয় বা কোনো শর্ট সার্কিট তৈরি হয়, আমাদেরকে খবর দিলে আমরা সেটা চেক করে আমাদের যে পয়েন্টে চেক করার সুযোগ আছে সেই পয়েন্টগুলো চেক করে আমরা পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করার ব্যবস্থা নেব। গ্যাস সমস্যা রাজধানীবাসীর বিভিন্ন এলাকায় নিত্যদিনের। তবুও গ্যাস লিকেজ অথবা অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধানে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 2টি জরুরি টিম রয়েছে তিতাসের। জরুরি প্রয়োজনে 16496 নম্বরে কল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে। আলাদা আলাদা ইমার্জেন্সি টিমের ফোন নাম্বার আমাদের কাছে রয়েছে। যখন কাস্টমার আমাদের কাছে জানতে চায়, সেক্ষেত্রে আমরা এলাকার নাম অনুযায়ী আমরা দিতে পারি। সিটি কর্পোরেশনের ভিতরে 2টি ইমার্জেন্সি টিম রয়েছে, ঢাকা উত্তর আর ঢাকা দক্ষিণ। গ্যাস লিকেজ হয়, তারা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে আপনি যে ঠিকানাটি বলবেন ওই ঠিকানায় গিয়ে আপনার গ্যাস লিকেজের প্রবলেমটি ঠিক করে দিবে। যদি কোনো কারণে গ্যাস লিকেজ হয়, কোথাও আগুন লাগে, সেই সুবিধাটিও তারা দিতে পারবে। ফায়ার সার্ভিস, ডিপিডিসি, তিতাস ও ওয়াসার নিজস্ব ফোন নম্বর মনে না থাকলেও সমস্যা নেই। শুধু 999-এ কল দিলে প্রয়োজনীয় সেবা পাবে গ্রাহক। আরিফ হোসেন, এখন ঢাকা। উজ্জ্বল, ঈদের ছুটিতে সেবা বিতরণকারী যে সংস্থাগুলো রয়েছে তারা কেমন প্রস্তুতি নিয়েছে সে বিষয়ে আমরা জানবো। সেই বিষয়ে জানাতে চট্টগ্রাম এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। তবে শুরুতে চলে যাব চট্টগ্রামে শোয়েব রহমানের কাছে। শোয়েব, আপনি জানাবেন যে ঈদের ছুটিতে চট্টগ্রামে ফায়ার সার্ভিসের প্রস্তুতি কেমন? মুক্তি, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ঈদের যে ছুটি সেই ছুটিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকায় বেশ কয়েকটি বড় বড় মার্কেট এবং শপিং মলে দুর্ঘটনার পরে চট্টগ্রাম ফায়ার সার্ভিস কিন্তু চট্টগ্রামের যে মার্কেট শপিং মলগুলো রয়েছে সেখানে মাইকিং শুরু করেছে। সেখানে তারা লিফলেট বিতরণ করেছে, সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছে। এবং ঈদের ছুটিতে যেহেতু এই মার্কেট শপিং মলগুলো বন্ধ থাকবে, তাই এখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাদের কিন্তু টহল দল থাকবে বলে তারা জানিয়েছেন। এবং সেই সাথে স্থানীয় প্রশাসনের যে কোনো চাহিদা মোতাবেক যাতে তারা সর্বোচ্চ সেবা দিতে পারেন সেই জায়গাটি থেকে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। তারা বলছেন যে তাদের প্রায় মাত্র 20% জনবলকে তারা ছুটি দিয়েছেন এবং বাকি 80% জনবলই কিন্তু তারা তাদের যে কার্যক্রম, স্বাভাবিক যে কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রম তারা পরিচালনা করবেন। এবং নগরীতে যেই 10টি ফায়ার স্টেশন রয়েছে সেই 10টি ফায়ার স্টেশনের সব ধরনের যানবাহনই কিন্তু 24 ঘন্টা স্ট্যান্ড বাই থাকতে বলা হয়েছে। এবং সেই সাথে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু 24 ঘন্টা স্ট্যান্ড বাই থাকবেন। এবং ঈদে কিন্তু চট্টগ্রাম থেকে যে সন্দ্বীপের যে রুট রয়েছে সেই সন্দ্বীপে কিন্তু বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। সেই জায়গা থেকে চট্টগ্রামের কুমিরাঘাট এবং সন্দ্বীপের যে গুপ্তছড়া ঘাট রয়েছে সেখানে 24 ঘন্টা তারা ডুবুরি দল রাখার একটি সিদ্ধান্ত নিয়েছে। এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে কিন্তু আজ থেকেই ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু আজ থেকেই সেখানে তারা দায়িত্ব পালন করবে। যতদিন পর্যন্ত সেখানে পর্যটকের ভিড় থাকবে, যতদিন পর্যন্ত সেই পর্যটকের ভিড় স্বাভাবিক না হবে, ততদিন পর্যন্ত কিন্তু তারা বলছেন যে সেখানে আসলে তাদের যে ডুবুরি দল রয়েছে তারা সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং সেখানে অবস্থান করবেন। এর বাইরে নগরীতে যে কোনো জায়গাতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের যেই কন্ট্রোল রুম রয়েছে সেটি তো 24 ঘন্টা খোলা থাকছে। সেখানে যে কেউ ফোন করে সহযোগিতা চাইলে তারা কিন্তু সেই সহযোগিতার জন্য 24 ঘন্টা তারা সেবা দিতে প্রস্তুত রয়েছেন। তো সব কিছু মিলিয়ে ফায়ার সার্ভিস যেটা বলছে যে ঈদের ছুটিতে যেহেতু মানুষের আনাগোনা কিছুটা কমে যায়, যে সকল এলাকায় অফিস আদালত বন্ধ থাকবে, যেখানে মার্কেট শপিং মল বন্ধ থাকবে, সেই কেন্দ্রিক তাদের কিন্তু বিশেষ তৎপরতা এবং বিশেষ টহল টিম থাকবে। মুক্তি, এবার সিলেটের পরিস্থিতি জানতে চাই, সেখান থেকে যুক্ত হবেন গুলজার আহমেদ। গুলজার, ঈদের ছুটিতে সিলেটেই তো অনেকে আসছেন এবং সেখানে পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন। জরুরি যে পরিষেবা সংস্থাগুলো রয়েছে তারা কি কি ব্যবস্থাপনা নিয়েছেন এবং তাদের কি কি ব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে জানাবেন।
উজ্জ্বল, আসলে ঈদকে প্রতি ঈদেই সাধারণত প্রবাসী অধ্যুষিত হওয়া সিলেট একটু বিশেষ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ যে বিভাগটি রয়েছে তারা বেশি কাজ করে থাকে। যেহেতু এখন কালবৈশাখীর সময় অর্থাৎ ঝড় বৃষ্টি তোফান এগুলো হতেই থাকবে, সুতরাং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি। এক্ষেত্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যিনি প্রধান প্রকৌশলী আছেন আব্দুল কাদের, তিনি সকালে আমাদের সাথে কথা বলছেন। তিনি বলছেন যে আসলে তাদের 14টি অফিসে কোনো কর্মীকেই কিন্তু ছুটি দেওয়া হয়নি এবং এক একটি অফিসে প্রায় 70 থেকে 75 জন তাদের কর্মী রয়েছেন যারা সর্বদা প্রস্তুত থাকেন যে বিদ্যুতের যে কোনো ধরনের দুর্ঘটনা বা যে কোনো ধরনের সংকট তৈরি যাতে না হয়, যাতে জনসাধারণের সাধারণ সেবাটা তারা ঈদের সময় দিতে পারেন, সেই প্রস্তুতি নিয়ে তারা করেছেন। এবং আপনি জানেন গতকালকেও মূলত সিলেটে কালবৈশাখী ঝড় হয়েছে, এতে বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং কয়েকটি জায়গায় বিদ্যুৎ নেইও। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিদ্যুৎ বোর্ডের যে সকল কর্মচারীরা আছেন তারা কিন্তু বিদ্যুৎ লাইনে কাজ করে যাচ্ছেন। তবে একটা বিষয় তারা স্পষ্ট করে বলেছেন যে যেহেতু এবার প্রথম সেব্রন থেকে যেহেতু সিলেট বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেখানে গ্যাস দেওয়া হয়, তার কারণে বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু এই 24 তারিখ পর্যন্ত গ্যাস উন্নয়নের কাজে কিন্তু বা সংস্কার কাজের জন্য গ্যাস দিতে পারবে না। এক্ষেত্রে হয়তো বা কিছুটা লোডশেডিং তৈরি হতে পারে। এটি সিলেট জেলা নয়, শুধুমাত্র সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় কোনো কোনো জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এবং যেহেতু যে পরিমাণ চাহিদা রয়েছে, যদি গরম না থাকে অর্থাৎ বৃষ্টি থাকে, সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ যতটুকু প্রয়োজন এই সময়ে তার চেয়ে একটু কম লাগবে। সুতরাং তারা বলছেন আতঙ্কিত হওয়ার দরকার নেই। এর বাইরে সিটি কর্পোরেশন যে সকল পরিষেবা দিয়ে থাকে, বিশেষ করে পানি সরবরাহের জন্য যথেষ্ট তৎপর থাকে এই সময়টাতে। এবং সিটি কর্পোরেশনের পানির দায়িত্বে যিনি রয়েছেন তিনি বলছেন যে তাদের 4টি প্লান্ট ইতিমধ্যে কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে, অর্থাৎ শহরবাসী যাতে কোনো ধরনের পানি দুর্ভোগে না পড়েন এবং কোনো সংকটে না পড়েন সেদিকে ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস সহ যে সকল সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, অর্থাৎ 24 ঘন্টার জরুরি সেবা যে সকল প্রতিষ্ঠান দিয়ে থাকে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা পালন করছেন এবং নির্বিঘ্নে তারা শেষ সময় পর্যন্ত তারা থাকবেন। উজ্জ্বল। ঈদযাত্রায় যারা বাড়ি ফিরেছেন এবং যারা নগরবাসী রাজধানীতে থাকবেন, জরুরি পরিষেবা সংস্থাগুলো কী ধরনের ব্যবস্থা নিচ্ছিল সেগুলোই জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এবারে জানাবো এখন ফেরার। সকাল থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলাম আমরা এবং সহকর্মীরা সেই খোঁজ খবর রাখছেন। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ এবং গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী আজহার লিমন। শুরুতেই যেতে চাই মুন্নাফ রশিদের কাছে। বিমানবন্দর রেল স্টেশনে আছেন তিনি। মুন্নাফ, জানাবেন বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে যাত্রী চাপ কেমন এবং স্ট্যান্ডিং টিকিট বিক্রি চলছে কিনা? উজ্জ্বল, সকাল থেকে আমি এই বিমানবন্দর স্টেশনে আছি এবং আমি লক্ষ্য করেছি যে স্ট্যান্ডিং টিকিটের কথা আপনি বলছিলেন। স্ট্যান্ডিং টিকিট কিন্তু আমরা যতটুকু জানি যে 25% বিক্রির সুযোগ ছিল এবার, কিন্তু আজকে সকাল থেকে আমরা যতটুকু জেনেছি যে 25%-এর যে নির্ধারিত অংশ সেটি কিন্তু এখন আর বিক্রি হচ্ছে না। তার মানে 25%-এর বেশি এখন বিক্রি করছে। অর্থাৎ যেহেতু যাত্রীদের চাপ বেড়েছে আজকে সকাল থেকে, সেহেতু তারা এই স্ট্যান্ডিং টিকিট বিক্রির পরিধিও কিন্তু বাড়িয়েছে। এর ফলে একটি বড় ধরনের চাপ আমরা সকালে দেখেছিলাম, যদিও এখন দুপুর নাগাদ কিন্তু যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে। আমরা সকালে যখন প্রথম পারাবত এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল, অর্থাৎ আজকের যে প্রথম যাত্রা ছিল ঈদযাত্রা সকালে, সেই পারাবত এক্সপ্রেসে আমরা দেখেছিলাম যে প্রচণ্ড ভিড় ছিল এবং ছাদেও আমরা দেখেছিলাম প্রচুর যাত্রীরা উঠেছে। এরপরে যখন রাজশাহী এবং নীলসাগর এক্সপ্রেস, তারপরে জামালপুর এবং দেওয়ানগঞ্জের যেসব ট্রেন ছেড়ে গেল ঢাকা থেকে, তখন কিন্তু যাত্রীদের অনেক বেশি যাত্রী কিন্তু ঢাকা ত্যাগ করেছে এবং এর ফলে বড় ধরনের একটি চাপ কমে গিয়েছে। মূলত বলা যায় যে উত্তরাঞ্চলগামী যেসব ট্রেন ঢাকা ছেড়েছে এর সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপও কমেছে। এর পাশাপাশি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে টিকিট চেকিংয়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনাও কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু একরকম নেই বললেই চলে। অর্থাৎ যারাই আসছেন তারাই কিন্তু প্রবেশ করতে পারছেন। আমরা গতকালও বিকেল পর্যন্ত দেখেছিলাম যে যাদের টিকিটটা শুধুমাত্র তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। অর্থাৎ এই বিমানবন্দর স্টেশনের ঠিক সামনের প্রান্ত এবং পিছনের প্রান্ত যাত্রীরা মানে আজকে আমরা সেটা দেখেছি যে এই সামনের প্রান্ত যাত্রীরা করতে পারছে। উত্তরাঞ্চল থেকে
কয়েকটি ট্রেনের এই বিমানবন্দর স্টেশনে থামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই ট্রেনগুলো কিন্তু আমরা আজকে দেখেছি যে এই বিমানবন্দর স্টেশনে দাঁড়িয়েছে এবং এখান থেকে সেই ট্রেনগুলো থেকে কমলাপুর এবং গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে না। অর্থাৎ বলা যায় যে ট্রেন এসে কিন্তু একদম ভেঙে পড়েছে, কেননা আমরা দেখেছি যে ছাদে প্রচুর যাত্রী উঠেছে, এর বাইরে যত্রতত্র যাত্রী ওঠার ফলে কিন্তু ট্রেনের বগির ভিতরে কিন্তু তিল ধারণের ঠাঁই পর্যন্ত আমরা দেখিনি। এই অবস্থার ভিতর দিয়ে কিন্তু ঈদের ঠিক শেষ মুহূর্তের যাত্রা চলছে ট্রেনে, এবং আমরা দেখেছি যে টিকিটের জন্য যে চাপ আমরা দেখেছিলাম এর আগে, কিন্তু আজকে কিন্তু সেই চাপটা আমরা দেখিনি। অর্থাৎ যারাই আসছেন তারাই কিন্তু টিকিট পাচ্ছেন, যদিও কেউ কেউ বলছেন, যদিও আমরা একজনের কাছ থেকে শুনেছি যে তিনি আমাদেরকে বলেছেন যে সর্বশেষ তিনি আজকে সকালে অনলাইনে ট্রাই করেছেন এবং অনলাইনে চেষ্টার পরে তিনি কিন্তু অনলাইনে একটি টিকিটও পেয়েছেন। তো এটিকে আমরা জানার জন্য আমরা আসলে এখানকার যে স্টেশন মাস্টার রয়েছে তার কাছে গিয়েছিলাম, কিন্তু তার অফিস কক্ষ বন্ধ থাকার ফলে তার কাছ থেকে আমরা জানতে পারিনি। অর্থাৎ ওই যাত্রী কিন্তু ঈশ্বরদী যাবেন এবং তিনি কিন্তু বলেছেন যে উনি লাগাতার কয়েকদিন থেকেই উনি চেষ্টা করে যাচ্ছিলেন, আজকে সকালে এসে অনলাইনে উনি টিকিট পেয়েছেন। তো এটিকে উনি কিভাবে পেলেন সেটিও কিন্তু উনি প্রশ্ন করেছেন। তো আমাদেরও এই ধরনের একটি প্রশ্ন রয়েছে যে আসলে এত টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও অনলাইনে কিভাবে তিনি আজকে সকালে টিকিট পেলেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ট্রেনের পাশাপাশি বাসে করেও কিন্তু রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর সায়দাবাদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, এর আগের সংবাদে আপনি যুক্ত ছিলেন গাবতলী থেকে, এখন আপনি আছেন সায়দাবাদে, সেখানে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? মুক্তি, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এখন শেষ ট্রিপের বাসগুলো দেখছেন ছেড়ে যাচ্ছে, এবং যারা সারাদিনে নানান ব্যস্ততায় এবং জরুরি কাজে ঢাকা ছাড়তে পারেননি প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার জন্য, ঠিক তারা এবং যারা সকাল থেকে এই বেশি ভাড়ার কারণে অপেক্ষা করেছেন যে কখন তারা একটু ভাড়া কমিয়ে রাখে, এই ধরনের যাত্রীরাই কিন্তু এখন এই শেষ বাসগুলোর যাত্রী হচ্ছেন। এবং আমরা দেখছি যে সায়দাবাদ বাস টার্মিনালে এখন যানবাহন আছে, অনেক বাস আছে, কিন্তু ওইভাবে যাত্রী চাপ কিন্তু নেই। এক একটি বাস ধরতে মোটামুটি ঘন্টাখানিক সময় লেগে যাচ্ছে, দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না। তবে ভাড়ার যে ব্যাপারটি, বেশি ভাড়া আদায়, সেই অভিযোগ কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা আছেন। আমরাও খোঁজ নিয়ে দেখেছি, যেমন কুমিল্লার ভাড়া যেখানে 150 থেকে 200 টাকা, সেটি 300 থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু রাখা হচ্ছে। তবে আমরা সকালের যে চিত্র দেখেছিলাম যে সায়দাবাদের প্রতিটি প্রবেশ পথ যেমন যানজটে এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছিল ব্যাপক যাত্রী চাপের কারণে এবং ট্রাফিক অব্যবস্থাপনার কারণে, ঠিক শেষ মুহূর্তে এসে দেখতে পাচ্ছি যে আশপাশের সড়কগুলো কিন্তু ফাঁকা, এবং এখন কিন্তু আর কাউকে হেঁটে আসতে হচ্ছে না। যারা এই শেষ মুহূর্তে যাত্রী হচ্ছেন তারা কিন্তু যানবাহনে চড়ে শহরের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই সায়দাবাদে আসছেন। একই সঙ্গে এই সায়দাবাদ ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তের জেলাগুলোতে যে বাসগুলো যাচ্ছে তারাও মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে এই বাস টার্মিনাল অতিক্রম করতে পারছে এবং তাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করছে। আমরা সারাদিনে যেটি দেখেছি, সকালের দিকে বেশ যাত্রী চাপ দেখেছি, একই সঙ্গে সায়দাবাদে দেখেছি, মহাখালীতে দেখেছি, গাবতলীতেও দেখলাম, এবং যে সমস্ত অব্যবস্থাপনা ছিল, সারাদিনের ভোগান্তি, ভিড় ভাট্টা, বেশি ভাড়া আদায়, এই সমস্ত সব কিছুর কিন্তু এই জবনিকা বা এই শেষ হলো। এই শেষ যাত্রার মাধ্যমে যাত্রীরা কিন্তু এখন তাদের প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার জন্য অনেক ভোগান্তি উপেক্ষা করেও তারা এই বাসে চড়তে পারছেন, কেউ কেউ এতক্ষণে পৌঁছে গেছেন, এবং এইভাবেই কিন্তু বলা চলে যে আজকের ঈদের আগের দিনের যে বাস যাত্রা সেটি কিন্তু সম্পন্ন হলো। তো মুক্তি, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল ঈদের ঘরে ফেরার সবশেষ খবর। রাজধানী ছাড়ছেন মানুষ, সেই ঘরমুখ মানুষদের সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পদ্মা সেতু পাড়ি দিয়ে নির্বিঘ্নে ঘরে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ফেরি বা লঞ্চ পারাপারের ঝামেলা পোহাতে হচ্ছে না। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন
যাত্রীরা, এবং পদ্মা সেতু হয়ে পার হয়ে তারা যাচ্ছেন। যারা ঢাকা থেকে সকাল থেকে রওনা দিয়েছেন, সকালে বেশ কিছুটা যানজট মুন্সিগঞ্জ প্রান্তে থাকলেও এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজট কিছুটা কমে এসেছে। তবে যারা ঢাকা থেকে ভেঙে ভেঙে আসছেন তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা মুন্সিগঞ্জ প্রান্তে নেমে নির্ধারিত যানবাহন না পেয়ে কিন্তু তারা অনেক সময় ট্রাকে করে পিকআপে করেও এই সেতু পার হয়ে তারপরে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখছি যে আসলে মোটরসাইকেলের বেশ জটলা ছিল সকালে, সেটা কিছুটা কমলেও কিন্তু এখন আবার মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেলগুলো অধিকাংশ যাত্রী নিয়ম মেনে চলাচল করলেও কিছু যাত্রী নিয়ম না মানার কারণে শর্ত ভেঙে তারা সেতুর উপর দাঁড়িয়ে ছবি তোলা এবং সেতুর লেন পরিবর্তন করার কারণে কিন্তু 9 আরোহীকে জরিমানা করা হয়েছে 3,000 টাকা করে 27,000 টাকা, এবং পরবর্তীতে কিন্তু অনেককেই সতর্ক করা হয়েছে। এখন নির্ধারিত লেনের বাইরে শর্ত ভঙ্গ করে যারা যাবেন তাদের জন্য আইনানুগ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকেই দেখছি যে আসলে বাস, যে যাত্রীবাহী বাসগুলো যাচ্ছে সেই যাত্রীবাহী বাসগুলোতে যাত্রী সংখ্যা থাকলেও কাউকেই এখনও পর্যন্ত ছাদে বা ঝুলে যেতে আমরা দেখিনি। অর্থাৎ অন্য বছরগুলোর তুলনায় এবছর কিন্তু ছুটি, ঈদের আগে ছুটি বেশি থাকার কারণে যাত্রীরা ভেঙে ভেঙে যাচ্ছেন, যার কারণে চাপ খুব একটা বেশি নয়। আমরা এক্সপ্রেসওয়ে জুড়ে কোথাও যানজট দেখিনি এখনও পর্যন্ত। যাত্রীবাহী এবং বাস এবং ব্যক্তিগত যানবাহনের চাপ বেশি থাকলেও কিন্তু আসলে স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলছে, এবং আজকে এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবরও আমাদের কাছে আসেনি। অর্থাৎ খুব স্বাচ্ছন্দ্যে এবং স্বস্তিতেই কিন্তু ঈদ যাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলো, এবং তারা খুব আনন্দ প্রকাশ করছেন। আমার কাছে অনেক যাত্রী, বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা জানিয়েছেন যে এই ধারা অব্যাহত রাখলে তারা নিয়ম মেনে এবং শর্ত মেনেই তারা যাতায়াত করতে রাজি, এবং প্রত্যেকেই কিন্তু নিয়ম মানতে তারা বেশ তারা জানিয়েছেন। ঈদে যারা ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের মানুষ, তাদের কিন্তু নির্বিঘ্নেই যাত্রা হচ্ছে, আমরা সকাল থেকে দেখছি, এবং বেশ স্বস্তিতে যাত্রা হচ্ছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি এবং প্রত্যেকেই আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন, এমনটাই আমরা দেখছি। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্ত থেকে এখন পর্যন্ত সর্বশেষ। এদিকে এবার সম্পূর্ণ যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পারার দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে উত্তরা ও বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিআরটি প্রকল্প পরিদর্শন করে তিনি জানান, এবারের ঈদযাত্রা সরকারের জন্য স্বস্তির। সড়ক পরিবহন মন্ত্রী আহ্বান জানান, ঈদে সড়কে অনেক দুর্ঘটনা হয়, তাই ফিরতি যাত্রায়ও সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী নভেম্বরে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় আবারও তিনি আশাবাদ ব্যক্ত করেন, বলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দিলে ঢাকার যানজট অনেকটাই কমে যাবে। তবে এই প্রকল্প বাস্তবায়নে প্রচুর ভোগান্তি হয়েছে বলেও স্বীকার করেন ওবায়দুল কাদের। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা আশা করছি অক্টোবর নভেম্বরের দিকে আমরা তেজগাঁ পর্যন্ত উদ্বোধন করতে পারব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিগত কয়েক বছরের মধ্যে এবারেই আমরা সম্পূর্ণ যানজট মুক্ত একটা ঈদ উপহার দিতে পারলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদ পালনের খবর নিয়ে এখন দুপুরে থাকছে প্রতিবেদন। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদের কেনাকাটার খবর জানাতে রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ।
আমি এখন রয়েছি রংপুর জাহাজ কোম্পানির মোড়ে। আপনি জানেন যে যেহেতু আজকে শেষ দিনের কেনাকাটা, সেই জায়গা থেকে গত দিনের মতো কিন্তু আমরা আজকে দেখছি যে বিপণী বিতানগুলোতে, বিশেষ করে খুচরা মার্কেটগুলোতে এবং যে ফুটপাতগুলোতে রয়েছে সব জায়গাতে কিন্তু আমরা এদের ভিড় আমরা লক্ষ্য করছি। আমি এখন রয়েছি রংপুরের একটি শপিং মলে। এই শপিং মলে মূলত বাচ্চা থেকে শুরু করে মহিলা এবং পুরুষ সবার জন্যই এখানে কাপড় যেহেতু একটা ক্যাম্পাসের মধ্যে পাওয়া যাচ্ছে, সে কারণে অনেকেই এরকম শপিং মল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চুজ করছেন এবারের ঈদে। কেননা এবার প্রচণ্ড গরমের কারণে অনেকেই আসলে বিভিন্ন ধরনের ভিড়ভাট্টা এড়িয়ে কেনাকাটা করতে চাইছেন। আমরা এখানকার শপিং মলের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এবার যেহেতু প্রচণ্ড গরম, সেই জায়গা থেকে এবার কিন্তু ছেলেদের পছন্দের তালিকায় জিন্সের পাশাপাশি কিন্তু গ্যাভারিন প্যান্টের চাহিদা ছিল, পাশাপাশি লোফারের চাহিদা ছিল এবং পাঞ্জাবির সাথে পরার জন্য কিন্তু স্যান্ডেলেরও বেশ চাহিদা ছিল। পাশাপাশি শিশুদের কাপড়ের ক্ষেত্রেও কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু সুতি কাপড়ের দিকে বেশি মনোযোগী ছিলেন এবং তবে দেশীয় পোশাকের পাশাপাশি আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তানের কাপড়ের যে আধিক্য সেটি কিন্তু বাজারগুলোতে আমরা লক্ষ্য করেছি এবং দেশীয় পোশাকের পাশাপাশি অনেক বেশি বিক্রি হয়েছে ভারতীয় এবং পাকিস্তানি যে বিভিন্ন ধরনের থ্রি পিস, মেয়েদের যে সব কাপড় রয়েছে মহিলাদের বিশেষ করে, সেগুলো কিন্তু বিক্রি হয়েছে। আর একটি বিষয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্যান্ডেল এবং জুতার এক ধরনের কদর ছিল। বাচ্চাদের আসলে কাপড়ের সাথে মানানসই স্যান্ডেল এবং জুতা তারা কিনেছেন এবং অভিভাবকরা আসলে সেই পাঞ্জাবি, পাজামা, স্যান্ডেল সেই বিষয়গুলোকে খেয়াল করে কিন্তু ম্যাচিং করে এক ধরনের কেনার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে বাজার দর নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। ক্রেতারা যেটি বলছেন যে গতবারের তুলনায় এবার প্রতি জিনিসের দাম যেহেতু বেড়েছে, সেই জায়গা থেকে কিন্তু বাজেটও এক ধরনের কমিয়ে আনতে হয়েছে। সব কিছু মিলিয়ে রংপুর থেকে ছিল আমার কাছে ঈদ বাজারের খবর। গরমে প্রশান্তি আনতে ডাব, তরমুজের মতো রসালো ফলের জুড়ি নেই এবং উজ্জ্বল যেহেতু ঈদ আসছে এবং এই ঈদে কিন্তু দই, আইসক্রিমের মতো যে মিষ্টান্নগুলো রয়েছে, এই মিষ্টান্নগুলো ছাড়া যেন ঈদের কোনো পূর্ণতাই নেই। তবে তীব্র গরম চলছে, পাশাপাশি কোমল পানীয় চাহিদা যেটি বলছিলেন সেটিও কিন্তু বেচা কেনা বেড়ে গেছে কয়েক গুণ। আর মজাদার এসব খাবারের প্রতিবেদন রয়েছে এখন দুপুরের পরের অংশে। এদিকে আমরা যখন চাঁদ দেখার অপেক্ষায়, তখন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও আজ ঈদ পালিত হচ্ছে। ঈদের জামাত দেশ থেকে হাজারো মাইল দূরে থাকা প্রবাসীরাও তাদের পরিবারের জন্য ঈদের জামাতে মোনাজাত করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাবেন নাফি আরমান মনন। শুক্রবার সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মসজিদমুখী হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যুদ্ধবিধ্বস্ত ইরাকে খুশির বার্তা বয়ে এনেছে ঈদ উল ফিতর। মসুল প্রদেশের আল বাসা মসজিদে ঈদের নামাজ পড়তে হাজির হন সর্বস্তরের জনগণ। মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননের রাজধানী বৈরুতে ঈদের নামাজে জড়ো হন লাখো মুসল্লি। মিশরের রাজধানী কায়রোতে বিখ্যাত ইবনে আল আস মসজিদে নামাজ শেষে রং বেরঙের পোশাকে ঘুরতে বের হন নারী পুরুষ সকলেই। কাতারে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ভোর 5:20 উপসাগরীয় দেশটির 590টি ঈদগাতে ও মসজিদে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অভিবাসী ও স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামায়াতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। দেশটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা ঈদ জামাতের অনুমতি দিয়েছে কাতার সরকার, যা অনুষ্ঠিত হয়েছে দোহা আবু হামর বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এ সময় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন না করতে পারার আক্ষেপ ছিল প্রবাসীদের কণ্ঠে। কারণ আমাদের বাপ মা সবাই আমাদের দেশের বাংলাদেশে আছে, আমরা এখানে আছি, এর জন্য আমাদের মনটা সবসময় আকুল থাকে। এই বাংলাদেশ স্কুল মাঠে এসে ঈদের নামাজ পড়ে মনে হলো যে আমি বাংলাদেশে বসেই ঈদ করতেছি, এমন একটা অনুভূতি প্রকাশ পাইল। আমাদের অনেক ভালো লাগে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইরা যখন এখানে আসে তাদের সাথে একত্রিত হতে পারা, এটি একটা বিশাল আনন্দের বিষয়। আল্লাহু আকবার। পবিত্র নগরী মক্কায় ভোর 6:15 ও মদিনার মসজিদে নববীতে ভোর 6:09 আদায় করা হয় ঈদের জামাত। বিশ্বের সমস্ত মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ঈদ মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তা বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈদের নামাজে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র ঈদ উল ফিতরে আমরা যারা প্রবাসীরা রয়েছি তারা তাদের আত্মীয় পরিজনদেরকে অনেক মিস করছি। আমরা এখন ধীরে মসজিদে নামাজ পড়ে ফেলছি, আমরা অনেক মজা করব, আমরা অনেক আনন্দ করব। সংযুক্ত আরব আমিরাতে ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। সূর্য ওঠার আগেই বিশাল ঈদগাহ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এবার শুক্রবার ঈদ হওয়ায় মসজিদে ঈদ ও জুমার নামাজে আলাদা দুটি খুতবা হয়েছে। জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। আমরা যতই এখানে প্রবাসে ইউজ করি, মূলত আমাদের গ্রামবাসী, আমাদের দেশের মানুষের জন্য অনেক অনেক মনে পড়ে, মিস করি। সবাইকে ছেড়ে এই দূরপ্রবাসে এসে মানে সবার সাথে আবার এখানে এসে ঈদ পড়লাম, যে খুব একটা আনন্দ লাগলো। সুন্দর আচরণ করবেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইতালির রাজধানী রোম ভিটোরিও চত্বরে জাতীয় ঈদগাহ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এছাড়াও রোমের প্রায় 40টি খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইনে ঈদ উদযাপন হবে শনিবার। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর দেখছেন এখন দুপুর। ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে কোমল পানীয়, দই, তরমুজ, ডাব ও আইসক্রিমের বেচাকেনা। অন্যদিকে পানীয় জাতীয় খাবার একদণ্ড প্রশান্তি নিয়ে আসে জনজীবনে। পাড়া মহল্লার দোকান থেকে শুরু করে সুপার শপ, সবখানি কোমল পানীয়র চাহিদা বেড়েছে কয়েকগুণ। এ বিষয়ে আরও জানাবেন জাবেদ আব্দুল্লাহ। ঈদ আনন্দ কতটা উচ্ছ্বাস ছড়াবে এবার, সেটা নির্ভর করছে আবহাওয়ার উপর। বৈশাখের উত্তাপ কমেনি এক রত্তি, ফলে ঈদের পোশাকের পাশাপাশি খাবারের আয়োজন নিয়ে ভাবতে হচ্ছে। যদিও প্রচলিত ঈদ রান্না থেকে বেরিয়ে আসা হয়তো যাবে না রেওয়াজের কারণে, তাই ঈদের মূল খাবারের সঙ্গে প্রশান্তি আনতে কোমল পানীয়, দধি, আইসক্রিম, ডাব, তরমুজ ও বাঙ্গি বেলের আয়োজন থাকবে ঘরে ঘরে। মাংসের কোনো পদ তৈরির জন্য টক দধির যেমন চাহিদা আছে, তেমনি লাচ্ছা তৈরি বা মিষ্টির সঙ্গে দধিও রাখা হয়। বিভিন্ন মিষ্টান্নের দোকানে দধি বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা দরে। এগুলো একটু ঠান্ডা জাতীয়, খেলে ভালো লাগে। 15 কেজি বিক্রি করি, এই টাইমে তো আপনার 20 কেজি বিক্রি করি, এরকম একটু থাকেই। উৎসবের দিনে পোলাও মাংস খাওয়ার পর এমনিতেই আইসক্রিমে প্রাণ জুড়িয়ে নিতে চান অনেকেই। এবার উষ্ণতায় আইসক্রিমের চাহিদা সঙ্গত কারণেই বাড়বে। গরমে তো আইসক্রিম খেতে ভালো লাগবে, আর অনেক গরম দেখেই তো ঠান্ডা কিছু খাইতে মন চায়। স্মুদির প্রাইস হচ্ছে গিয়া 250 টাকা করে, আর মিল্কশেকের প্রাইস হচ্ছে 230। গরম পড়ছে, তীব্রতায় বাচ্চাদের হয়তো একটু খাইলে ভালো লাগে। প্রচণ্ড দাবদাহে পুড়ছে সারা দেশ। এমত অবস্থায় দই, আইসক্রিম, ডাব আর তরমুজের মতো ঠান্ডা জাতীয় খাবারের চাহিদা বেড়েছে বহুগুণ। দেশ জুড়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সময় থেকে চিকিৎসকরা ডাবের পানি পান করার পরামর্শ দিয়ে আসছেন। ঈদে যদি বৃষ্টি ঝরেও তবু গ্রীষ্মের উষ্ণতায় ডাবের চাহিদা থাকবেই। বাজারে ডাব বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। ডাবের পানিটা খাওয়া যায় তাহলে অনেক এনার্জি লাগে, মানে এনার্জেটিক লাগে বডিটা। সবাই চায় যে একটু তরমুজ খাওয়ার জন্য, আর যে গরম পড়ছে বুঝতে পারতেছেন আর কি। এই ডাব 60-70 টাকা ছিল, এখন তো 120, 130। তরমুজটার দাম হলো 190 টাকা। এখন গরমের জন্য খেতে হবে, কি করবো আর। এই বছরের যেই তাপমাত্রা, তাতে আসলে আমাদের পানি খুব প্রয়োজন। এছাড়াও বাজারে সুলভ গ্রীষ্মের ফল, কাঁচা আম, তরমুজ, বাঙ্গি, বেল ও লেবুর শরবতও চলবে ঈদের রকমারি খাবারের মাঝের প্রশান্তির খোঁজে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। মুক্তি, কাল বাদেই হচ্ছে আজকে যদি
চাঁদ দেখা যায় কালকে ঈদ, আগামীকাল এবং ঈদ। নিশ্চয়ই মনে আছে আপনার ছোটবেলায় যখন হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় হতো কার্ডের মাধ্যমে, কার্ডের নানা মাধ্যমে। রকম কার্ডে আমরা ঈদ শুভেচ্ছা বার্তা লিখে দিতাম এবং একে অপরের সঙ্গে সেগুলো বিনিময় করতাম। তবে কালের পরিক্রমায় সেই বিবর্তন এখন আর নেই, হারিয়ে গেছে বলে চলে। আর কার্ড তৈরির যে প্রতিষ্ঠানগুলো কোনো রকমে টিকে আছে। এবং সেই কার্ডের জায়গাটা কিন্তু এখন দখল করেছে একটু ডিজিটাল, সেটা হচ্ছে মোবাইলের SMS এর মাধ্যমে। খুদে বার্তার মাধ্যমে এখন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। এই ঈদ কার্ডের অতীত বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন থাকছে এখন দুপুরের পরের অংশে। এখন দুপুরের সময় হলো আরো একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। ৮০-র দশক থেকে ৯০-এর দশকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ঈদ কার্ড এখন বিলুপ্ত প্রায়। ডিজিটালের ছোঁয়ায় সেই জায়গা এখন দখল করেছে SMS। তাই তো কার্ডের বিক্রি নেমেছে ৫% নিচে, আর কার্ড ছাপার সংখ্যা লাখের ঘর থেকে নেমে গেছে হাজারের ঘরে। আরও জানাবেন শম্পা বিশ্বাস। ক্রেতাদের ভিড়ে পা ফেলার মতো জায়গা মিলত না দোকানে। ৩০ থেকে ৪০ জন কর্মচারী দিনরাত ব্যস্ত থাকত কাজে। সেই ব্যস্ততা চলত ঈদের চাঁদ রাত পর্যন্ত। তবে ঈদ কার্ডের দোকানের সেই চিরচেনা চিত্র এখন আর নেই। পুরানা পল্টনের হাউস বিল্ডিং গলিতে একসময় শুভেচ্ছা কার্ডের ভরপুর ব্যবসা হতো। সেসব এখন কেবলই ইতিহাস। গত কয়েকদিন ধরে বেশ কিছু কার্ডের দোকান ঘুরে জানা গেল, দুই একটি দোকান ছাড়া বেশিরভাগ দোকানেই এখন আর দেখা মেলে না ঈদ কার্ডের। ২১ শতকের শুরু থেকেই এই মন্দা কার্ডের বাজারে, আর সেই মন্দায় শেষ পেরেকটা মারে করোনা মহামারী। রাজধানীতে শুভেচ্ছা কার্ডের যাত্রা শুরু হয়েছিল আইডিয়াল প্রোডাক্টসের হাত ধরে পাকিস্তান আমলে। ঢাকায় আগে তাদের শোরুম ছিল ১০টি, তবে ইতোমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ৪টি, বাকি ৬টিও চলছে অনেকটা ধুকে ধুকে। ঈদের আগে আইডিয়াল প্রোডাক্টসের কর্মীরা ফুরসত পেত না, অথচ এখন হাতে কাজ নেই। ৩ ভাগের ২ ভাগ কর্মী ছাঁটাইয়ের পর এখন কর্মী আছে মাত্র ৬ জন। ২০০০ সালের দিকে এই প্রতিষ্ঠানটি শুভেচ্ছা কার্ড ছাপত লাখের উপরে। এখন সেখানে কার্ড ছাপা হয় ১০,০০০-এর কম। কাউন্টারে ভিড় হয়ে ওই চতুর্দিকে ঘুরে আসা ওই দিক দিয়ে আরেকটা লাইন হতো, ওই দরজার কাছে চলে যেত। এত জমজমাট ছিল যে বলা বাহুল্য। আর এর জায়গায় এখন মানে দেখতে পাচ্ছেন যে কোনো কাস্টমারই নাই। শুভেচ্ছা কার্ডের যাত্রা শুরু আইডিয়াল প্রোডাক্টসের হাত ধরে হলেও ৮০-র দশকের পর এই বাজারে রাজত্ব করে আজাদ প্রোডাক্টস। তবে তাদের বিক্রিও নেমে এসেছে ৫% নিচে। এবছর ঈদে আজাদ প্রোডাক্টসে মাত্র ৫০০ কার্ডের অর্ডার এসেছে। বর্তমানে এসব কার্ড প্রকারভেদে ২০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। পার্সোনাল কার্ড ও 90% কমে গেছে। মাকে তুমি যদি একটা কার্ড এখনো দাও, মা আই লাভ ইউ, মা তুমি আমার সব সময় পাশে থেকো, মা কার্ডটা খুলে দেখবে, কিন্তু মেসেজ মানে ফেসবুক থেকে দিলে অতটুকু আবেদন নেই। এত কিছুর পরেও এখনো কেউ কেউ আছেন যাদের কাছে শুভেচ্ছা কার্ডের আবেদন রয়েছে আগের মতোই, যদিও তাদের সংখ্যাটা নেহাতি হাতে গোনা। তেমনই একজন আব্দুল খালেক। গত ৩০ বছর ধরে তিনি কার্ড কিনে বিশেষ দিনে প্রিয়জনকে উপহার দেন। আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা বিভিন্ন জায়গা থেকে কার্ড কালেকশন করে, অনেক সময় উনি কার্ডগুলো হাতে বানাতেন উনি। যেহেতু আমি কার্ড বানাবার সময় এখন আমার কাছে নেই, কিনছি আর কি কার্ডগুলো, এবং কিনে কার্ডের ভিতরে টাকা ভরে তারপর ঈদের দিন ছোট ভাই বোন আত্মীয়স্বজন বিভিন্ন আত্মীয়স্বজনকে দিই আর কি। ডিজিটালের ছোঁয়ায় ধীরে ধীরে কার্ডের জায়গা দখল করেছে SMS। তরুণ প্রজন্ম মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় সারলেও পুরনো দিনের অনেকেই এখনও খুঁজে ফেরেন কার্ড। তাদের বিশ্বাস কার্ডের ভাজে ভাজে প্রিয়জনের ভালোবাসার সাথে জড়িয়ে আছে ছোঁয়াও। অনেকের কাছে এখনও কার্ডের আবেদন থাকলেও প্রযুক্তির কল্যাণে বর্তমানে তরুণ সমাজ শুভেচ্ছা সারছে হাতের মুঠোফোন দিয়ে। অল্প খরচে একটি মেসেজ একসঙ্গে অনেককে পাঠানোর সুযোগ থাকায় তরুণরা শুভেচ্ছা বিনিময় সারছে ডিজিটাল মাধ্যমে। কার্ডের হিসাবটা আসলে ওখানে যে অনুভূতি থাকে, ইমোশনটা থাকে, যে ভালোবাসাটা থাকে, সেটা আসলে এই সেকেন্ডের SMS-এ আপনি পাবেন না। আমার মতন আরও হাজার হাজার ছেলে মেয়ে তারা হচ্ছে কার্ড
তো কার্ডের দিন তো শেষ, এখন হচ্ছে তারা SMS এর দিনটাকেই আসলে ওইভাবে উপভোগ করে। চলতি বছরগুলোতে শুভেচ্ছা বিনিময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লেও এখনও মনের কোণে ঈদ কার্ডের আবেদন উকি দেয় অনেকেরই। কালের খেলায় ঈদ কার্ড না কিনলেও তাদের স্মৃতিতে অমলিন থাকবে পাড়া মহল্লা থেকে হলমার্কস আর চিজ গ্যালারির মতো আলো ঝলমলে কার্ডের দোকান। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ঈদ উপলক্ষে প্রায় 15 লাখ টাকার আতর বিক্রির আশা সৈয়দপুরের আতর ব্যবসায়ীদের। এর সাথে টুপি, তসবি, জায়নামাজ মিলিয়ে প্রায় 20 লাখ টাকা বিক্রি হবে বলে আশা তাদের। চলমান বিশ্ব পরিস্থিতিতে আতরের দাম বাড়লেও বেচাকেনায় খুব একটা প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা। সৈয়দপুর থেকে আরও জানিয়েছেন আমিরুল বাপ্পি, ক্যামেরায় ছিলেন মহসিন আলী। রমজান প্রায় শেষ, এখন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের অপেক্ষা। কাপড় চোপড়, জুতা, স্যান্ডেলের পাশাপাশি ভিড় বেড়েছে আতরের দোকানগুলোতে। দিনে খুব একটা ক্রেতা না থাকলেও ইফতারির পর আতর, টুপি, জায়নামাজ কিনতে আসছেন মুসল্লিরা। সৈয়দপুরে খুচরা পাইকারি মিলিয়ে 10টি স্থায়ী দোকানে বিক্রি হয় আতর, টুপি, জায়নামাজ। এছাড়াও কসমেটিক্সের দোকান সহ খোলা জায়গায় শতাধিক অস্থায়ী দোকান বসেছে আতরের। ক্রেতারা বলছেন দাম বাড়লেও আতর কেনার কথা। আনন্দ উৎসবে আমরা ঈদের দিন নামাজের আগে আমরা আতরটা আমরা পরিবেশন করে পাঞ্জাবে পরিবেশন করে আমরা যাই, এটা আমাদের একটা সুন্নতের একটা আমাদের কাজ। মূলত ঈদের সময় তো আতরটা আসলে ব্যবহার সবাই করে। তাছাড়া মনে করেন আমরা যারা সৈয়দপুরে বসবাস আসি সবাই আমরা কিন্তু সবসময় আতরটা বেশি ব্যবহার করি। আতরের পাশাপাশি টুপি, তসবি, জায়নামাজের বিক্রিও ঈদের আগে বেড়ে যায় অন্য সময়ের তুলনায়। নতুন পাঞ্জাবির সাথে নতুন টুপিও থাকে কেনাকাটার তালিকায়। টুপির দাম গত বছরের তুলনায় একটু বেশি। একটা আমাদের ভাই মাদ্রাসা পড়ে আর একটা আমার আম্মা নামাজ পড়ে। 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দাম আছে আতরের। স্থায়ী দোকানগুলোতে সব মিলিয়ে প্রতিদিন প্রায় 30,000 টাকার আতর টুপি বিক্রি হচ্ছে। সৈয়দপুরের আতরের পাইকারি বাজারও বেশ বড়। আশেপাশের জেলাগুলো থেকেও বিক্রেতারা নিয়ে যান আতর টুপি। প্রতিদিন প্রায় 80,000 টাকার বিক্রি হয় পাইকারিভাবে। সব মিলিয়ে ব্যবসায়ীদের আশা রোজায় প্রায় 15 লাখ টাকার আতর বিক্রি হবে ঈদ উপলক্ষে। এটা আপনার দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, ডোমার, ডিমলা, জল ঢাকা সব এগুলো কাস্টমার পাইকারিগুলো আমাদের থেকে দোকান থেকে নিয়ে যায়। আমাদের কেনা গত বছরে আমরা 90 টাকা 85 টাকা কিনছিলাম, এখন আমাদের 120 থেকে 30 টাকা আমাদেরকে কিনতে হচ্ছে। এই সময় তো একটু চাহিদা বেশি থাকে আতরটা, যারা ইউজ করে না তারাও দেখা গেল ডাবল পরিবার সহ আতর ইউজ করে, অনেকে দামি দামি আতর, ব্র্যান্ডের আতর নিয়ে যায়। আতরকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে ধর্ম অনুযায়ী। ঈদের নামাজে যাওয়ার সময় আতর ব্যবহার সুন্নত, তাই স্বল্প পরিমাণে হলেও আতর কেনার চেষ্টা করে সবাই। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর। এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন এখন দুপুর। ঈদ উদযাপনে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে ঈদের আগেই বিপুল পরিমাণে দেশে রেমিটেন্স পাঠান ইতালিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। ঈদের আগে তাই শেষ সময়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে থাকে প্রবাসীদের ভিড়। ঈদকে ঘিরে এপ্রিলে গত মাসের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েক গুণ। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রতি মাসেই ইতালি থেকে রেমিটেন্স পাঠানো হলেও ঈদ ঘিরে সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। সরকারি প্রণোদনার পাশাপাশি বর্তমানে ডলার এক্সচেঞ্জ রেট বেশি হওয়ায় বৈধ পথেই দেশে রেমিটেন্স পাঠান ইতালিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। নানা কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে না পারলেও আপনজনদের টাকা পাঠিয়েছেন। ঈদ আনন্দে আপনজনের পাশে থাকতে না পারলেও অর্থ পাঠাতে পেরেই খুশি তারা। প্রত্যেকবারের মতো এবারও ঈদে রেমিটেন্স কোম্পানিগুলোর মাধ্যমে অনেক রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা। আমাদের আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, তাদেরকে দিতে হয়। তো টাকা সবসময় পাঠায়, বাট ঈদে আসলে টাকার পরিমাণটা একটু বেশি করে পাঠাইতে হয়। পরিসংখ্যান বলছে গেল ফেব্রুয়ারিতে ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে প্রায় $8.5 কোটি। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে $10 কোটি ওপরে। মাস শেষ না হওয়ায় এপ্রিলের পুরো হিসেব এখনো পাওয়া যায়নি। তবে বিগত মাসগুলোর চেয়ে রেমিটেন্সের পরিমাণ রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর 2023 সালে আলহামদুলিল্লাহ রেমিটেন্সের প্রবাহটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই আমরা প্রবণতা লক্ষ্য করছি যে এটা ঊর্ধ্বমুখী, এবং আমরা আশা করছি এই প্রবাহটা 2023 সাল নাগাদ জুড়ে থাকবে। প্রবাসীরা এইবার ঈদে প্রচুর পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে বৈধভাবে।
গত বছরের তুলনায় এইবার বাংলাদেশি প্রবাসীরা অনেক পরিমাণ টাকা দেশে পাঠাচ্ছে মায়ের টানে, দেশের টানে এবং ঈদ উপলক্ষে। ওই গত বছরের তুলনায় এবার আমি মনে করি যে 20% বেশি আরো টাকা পাঠাচ্ছে। বর্তমানে ইতালিতে প্রায় 2 লাখ বাংলাদেশি বসবাস করছেন। দেশটি থেকে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি। এখন শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।